হ্যাঁ, এখান থেকে বলেন যে আপনি, আমরা মানে আপনার যতটুকু মনে আছে টুকটাক কিছু বুলেট পয়েন্ট বলেন, যে যেগুলো আপনার মনে হয় যে আহ, আমাদের মনে রাখা জরুরি, বা আপনার আপনার কাজে দিচ্ছে, এরকম দুই একটা পয়েন্ট বলেন, দুইটা পয়েন্ট বলেন তাহলেই হবে। আম, আলিফ মাকসুরার ক্ষেত্রে হচ্ছে ওইটা আপনার আমরা প্রথম শিখছি হচ্ছে আলিফের কোনো সাউন্ড হবে না। হুম আর আলিফ হচ্ছে কোনো একটা ইয়ের আপনার ফার্স্টের থেকে হবে, মানে কি যেন ভাই, বাম সাইড থেকে হবে না, ডান সাইড থেকে হবে, এরকম। হুম আর হচ্ছে যে লেটারের উপরে বসবে ওইটাকে মানে ওই আলিফ উচ্চারণ করতে হবে। আর ওইটা উচ্চারণ করা যাবে না, মানে যেটার উপরে যাবে আর কি, বসবে। হুম আর হচ্ছে আলিফ মাকসুরা আপনার ওই যে ইয়ার উপরে যখন বসে, হ্যাঁ, তখন আমরা মানে ইয়ে করে টেনে পড়বো। তারপরে আরেকটা শিখছি হচ্ছে ভাই ওই যে হামজাতুল ওয়াসেল, যেটা ওই যে ইয়ার মতো থাকবে আলিফের উপরে, ওই ইয়ার মতো না, মানে ওই যে আলিফ ওয়ার আলিফ মতো। মাকসুরা, আপনি এই স্লাইডটার কথা বলছিলেন তাই না আপনি? হ্যাঁ, আলিফ মাকসুরাটা যাদের মনে নাই, মানে একটু কুইক রিক্যাপের জন্য, মনে রাখার জন্য, যে আলিফ মাকসুরা হচ্ছে একটা আলিফ যেটা আসলে ইয়ার মতো দেখতে, যেমন এখানে একটা ইয়া, এই ইয়াটার কে আমরা আলিফ মাকসুরা বলছি। কখন আমরা আলিফ মাকসুরা বলবো, তার তিনটা ক্লজ আছে। তো একটা ক্লজ হচ্ছে যে সেটা এরকম নোক্তা ছাড়া একটা ইয়া হবে, এবং সেইটার আগের অক্ষরটাতে একটা ফাতহা থাকবে, যেমন এখানে আলা, আইন, লাম, তারপর ইয়া, এবং সেই ইয়াতে কোনো নোক্তা থাকবে না, এবং লাম, এবং সেটা একটা সাকিন স্টেটে থাকবে, মানে তার কোনো হারাকা থাকবে না। জি এরকম সিচুয়েশনকে, এই ইয়াকে আমরা বলবো আলিফ। তার মানে এখানে আইনের উপরে ফাথা, লামের উপরে ফাথা, এই ইয়াটাকে আমরা ধরে নিব আলিফ। তার মানে হবে হচ্ছে আ, লা, আর আলিফের কারণে এই লাটা টান হবে, আলা। এটাই তো আমরা শিখছি তাই না, আলিফ মাকসুরা। জি, টান দিয়ে এবং পড়তে আমরা হবে। শিখেছিলাম যে এইরকম ইয়া দেখতে কিন্তু আরো বাকি অনেকগুলো থাকবে, সেটা কিন্তু আর আলিফ মাকসুরা না। যেমন নিচের টেবিলটাতে, যেমন এইটা হি, ইয়া, এই হিতে কাসরা, ইয়াতে ফাথা, তো এটা আলিফ মাকসুরা না, কারণ এটাতে অলরেডি একটা হারাকা আছে। আমরা এখানে কি শিখছি, হারাকা থাকবে না। যেমন এখানেও হারাকা আছে, নেক্সটটাতে দেখেন হারাকা আছে, এখানেও হারাকা আছে। হারাকা মানে হচ্ছে জবজ্জের পেশ, তাই তো? তারপর এখানে দেখেন সকুন সাইন আছে, তার মানে এটাও আলিফ মাকসুরা না, এটা হচ্ছে নর্মাল ইয়া। তার মানে এগুলো সবগুলো নর্মাল ইয়া। এখানে এসে অনেকে কনফিউশন হবে যে এর কোনো হারাকা নাই, সাকিন স্টেটে আছে, বাট এটা স্টিল আলিফ মাকসুরা না, কারণ তার আগের অক্ষর যেটা সেটাতে কাসরা আছে। আমরা শিখছিলাম হচ্ছে আগের অক্ষরটাতে ফাতহা থাকতে হবে। তার মানে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা অনেকে হয়তো জানি না বা ভুলে যাই। আচ্ছা, আর কি পয়েন্ট বলেন আপা? তারপরে ওই দিনই মনে হয় শিখছিলাম হচ্ছে আপনার ওই যে ইয়ে যেটা মাখারিজ পয়েন্ট, তারপরে তাজবিদ পয়েন্ট, যেটা ফার্স্ট ক্লাসে তো মনে হয় এগুলা শিখছিলাম না? হুম হুম ওই, মাখাইজ হ্যাঁ। পয়েন্ট শিখছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আপনার ওই যে মাউথ পয়েন্ট, মানে তিনটা জায়গা থেকে ইয়ে হবে, আসবে আর কি। একটা হচ্ছে হুম আপনার নাসাল, তারপরে যে লিপস, মাউথ হুম ক্যাভিটি, এরকম করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি আর কি মানে বলতে চাচ্ছেন যে এখানে আমাদের মাখারিজ পয়েন্ট গুলা আলাদা আলাদা ছিল, এবং আলাদা আলাদা মাখারিজ পয়েন্টে আলাদা আলাদা উচ্চারণ ছিল। যেমন এখানে হ্যাঁ। টিথ রিলেটেড কিছু কিছু হচ্ছে আপনার, জিভ এবং দাঁত রিলেটেড কিছু কিছু হচ্ছে আপনার, থ্রোট রিলেটেড। তো এই মাখারিজ পয়েন্ট অনুযায়ী অক্ষরগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, যে আমরা অক্ষরগুলা যেন ওই যে গতানুগতিক স্টাইলে আলিফ বা তা থা এভাবে মনে না রেখে, আমরা এই যে পাঁচটা মাখারিজ পয়েন্ট আছে, একটা হচ্ছে মাউথ ক্যাভিটি, তারপর হচ্ছে থ্রোট, টাং, লিপস এন্ড নাজাল, এই এই পাঁচটা আহ, স্থান অনুযায়ী আমরা অক্ষর উচ্চারণ করবো, এবং আমরা জানবো যে কোন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। তো এই উচ্চারণের স্থানে হিসাব করে কোন কোন অক্ষর আছে সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমাদের আপনার মানে বেসিক্যালি এই উম, অক্ষর চেনার একটা পার্ট। হুম। আর আর কার কি মনে আছে? আমি সুমন আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন কি কি মনে আছে। আচ্ছা, আমি যেগুলো বলা হয়ে গেছে ওগুলো বাদে বলবো, তাই তো জি ভাইয়া? জি জি জি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমরা যেমন মাখারিজের কিছু তো শিখেছিলাম যে কোন জায়গা থেকে কোন সাউন্ড আসবে, কিন্তু তার হুম হুম। মধ্যে কিছু স্পেশাল ছিল লাম আর নুন। লাম আর নুন, আচ্ছা, আপনি হ্যাঁ, কি স্পেশাল ছিল? যে ওই যে লাম কখনো হেভি লেটার, আবার নুন কখনো হেভি লেটার, কখন হচ্ছে যে আল্লাহ শব্দের সময় লামটা ফাথা থাকলে তখন আমাদের একটু হেভি করে উচ্চারণ করতে হবে, কিন্তু অন্য সব জায়গায় তো ওই বাকি লেটার গুলো কিছু ছিল হেভি লেটার, কিছু ছিল লাইট লেটার।
লাইট হুম। লেটারের ভিতরে লাম আর নুন ছিল, আবার একটা স্পেশাল নুন হেভি লেটার ছিল? মানে নুনটা ছিল যে ফাথা আর দাম্মা থাকলে রোলিং করে একটু উচ্চারণ হবে। সেটা কি ওটা নুনে ছিল? ভাইয়া লাম আর জা র র ছিল। সরি, ওইটা হ্যাঁ র র র র ছিল। হুম। র ছিল। সেটা ছিল হচ্ছে মানে বেসিক্যালি আপনি বলতে যাচ্ছেন আমরা হেভি লেটার লাইট লেটার শিখেছি, হ্যাঁ তার মধ্যে আমাদের কতগুলা ছিল হেভি লেটার? এই যে হচ্ছে কফ, সদ, দদ, গয়েন, খ, ত, র। হ্যাঁ, এই ক এই খ এই ত 7টা। র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা। এই 7টা হচ্ছে হেভি লেটার, এবং আরো 2টা ছিল, সেটা হচ্ছে লাম এবং র। ক হ্যাঁ হ্যাঁ, লাম এবং র, সে দুটো ছিল হেভি লেটার। এবং সেই লাম এবং র এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই লাম এবং র সময় বিশেষে সে হেভি হয়, সব সময় হেভি নয়। হ্যাঁ, কিন্তু এই 6-7টা সব সময় হেভি। এখন সব সময় হেভি কেন হলে কি হয় না হয় সেটা আমরা পরে শিখেছিলাম, যে এখানে হেভি হলে কি হয় না হয় সেটা আমরা পরে যখন ওটা হারাকা শিখতে গেছি তখন শিখেছি, যে হেভি হলে ফাথা হলে একটু টাইপের উচ্চারণ হয়, কাসরা হলে এই এরকম উচ্চারণ হয়। বাট আমরা প্রথমে এখানে শিখেছিলাম জাস্ট হেভি লেটার লাইট লেটার। হ্যাঁ হেভি লেটার, এই ছাপটা হচ্ছে হেভি লেটার। আর এই 2টা হচ্ছে মানে টেম্পোরারি হেভি লেটার। হেভি লেটার, হ্যাঁ ওইটাই আমি বলতে চেয়েছি। আচ্ছা, আর আর শিখেছি যে উম ওইখানে চলে যাব যে আলিফ মানে ফাথা সহ আলিফ মাকসুর এই গুলা। আচ্ছা মানে আপনি হারাকাতে যেতে যাচ্ছেন? হারাকাতে চলে যাই। ঠিক আছে, বলেন হারাকার পয়েন্ট বলেন, কি মনে আছে? যেমন হচ্ছে আমরা যে কি বলে আলিফ যেটা মাদ, যেটা আর কি আমি মাদের কথা বলছি। মাদ আচ্ছা। ফাথা আলিফতে আ সাউন্ড হয়, কাসরা ইয়াতে ই সাউন্ড হয়, দাম্মা ওয়াতে উ সাউন্ড হয়। হুম। গুড। তারপর ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি। আমি এবার জিজ্ঞেস করি হচ্ছে বিশারদ ভাই। বিশারদ ভাই, আপনি বলেন তো যে মাদটা আমরা কিভাবে শিখছি? মানে আহ মাদ শেখার সময় আমরা বলছিলাম যে উম, মাদ আসলি বলে একটা কনসেপ্ট আছে, তাই না? হ্যাঁ, মাদ আসলি, যেমন মাদ আসলি ইয়া, আহ মাদ আসলি হামজা, আলিফ, মাদ আসলি আলিফ, মাদ আসলি ইয়া, আর মাদ আসলি ওয়া। ওয়াও। এগুলা কি জিনিস? এটার এটার নাম কি? একজন বলেন, বিশারদ ভাই আপনি বলেন। হ্যাঁ। আচ্ছা, মাদ আসলি আহ এগুলো হচ্ছে মাদ মানে টান আর কি, আচ্ছা। টান দিতে হবে আর কি। আচ্ছা, আমরা এটা কিভাবে শিখছিলাম? মানে আমরা একটা কম্বিনেশনে শিখছি, যে কম্বিনেশনে বারবার বলতাম যে এভাবে সাধারণত সব জায়গায় শেখায় না, বাট আমি এটাকে একটু অন্য প্যাটার্নে শিখেছি। সে প্যাটার্নটা কি ছিল? যেমন ফাথা, হুম। আলিফে হচ্ছে ফাথা, ওয়া হুম। হচ্ছে দাম্মা, আর ইয়া হচ্ছে ফাথা, কাসরা। কাসরা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা যে মানে হারাকা গুলা শিখেছি, মানে ফাথা, দাম্মা, কাসরা, এগুলো হচ্ছে হারাকা। হ্যাঁ, এই হারাকা গুলার এক একটার সাথে একটা একটা করে মাদ দিয়ে দিয়ে আমরা শিখেছি, ঠিক তাই না? আছে। হ্যাঁ, আমরা যখন ফাথা ফাথা পড়েছি তখন আমরা বলেছি হচ্ছে যে ফাথার সাথে যদি আলিফ হয় তাহলে সেটা হচ্ছে মাদ আলিফ। মাদ আলিফ। হ্যাঁ, তার মানে নর্মাল ফাথাতে আমরা আ বলার কথা, কিন্তু আলিফের কারণে একটু টান দিয়ে দিয়েছি। এক্সট্রা টান হবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সেম ভাবে আমরা যখন হারাকাতে যখন আমরা কাসরা শিখেছি বা দাম্মা শিখেছি, দাম্মা হচ্ছে নর্মালি হবে মানে দাম্মা হচ্ছে কিন্তু দাম্মার সাথে যখন আমরা একটা করে ওয়াও নিয়ে নিছি তখন সেটা হয়ে গেছে উ, টান হয়ে গেছে। হ্যাঁ, সেম ভাবে আমরা যখন আরেকটা হারাকা শিখেছি হচ্ছে কাসরা, কাসরাতে আমাদের উচ্চারণটা হওয়ার কথা, সেই এর সাথে যখন আমরা আবার একটা করে যোগ করেছি তখন হচ্ছে হুম, টান দিয়েছে। তার মানে মাদ আসলিটা আসলে 3টা মাদ নিয়ে, আলিফ, ওয়াও, ইয়া, এবং এই 3টাকে আমি যখন একটা হারাকার সাথে যোগ করে দিচ্ছি তখন সেটা একটা মাদ হিসেবে কাজ হচ্ছে। তো এই এই যে 3টা মাদ হলো, 3টা মাদকে একসাথে বলা হয় হচ্ছে মাদ আসলি। এবং আমি বলেছিলাম যে মাদ আসলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মাদ কোনটা? ইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলিফ। আলিফ। হ্যাঁ, তা আমি বলেছিলাম যে আলিফ দিয়ে যে মাদটা, যে এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই আলিফ মাদটা যদি আমরা ঠিক মতো না উচ্চারণ করি সেই ক্ষেত্রে অর্থগতভাবে ভালো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের উচিত হচ্ছে যে খেয়াল রাখা যে আমরা মাদটা যেন মিস না করি। এবং অনেক সময় থাকে যে আমরা মিস করি না, আমরা অনেক সময় ঠিক জায়গায় ঠিকটা উচ্চারণ করি না।
দেখা যায় যে আলিফের মাদ নাই, তারপর আমি টান দিলাম। যেমন এই এক্সাম্পলটা এখানে হচ্ছে ফা আলা, অনেকে বলে হচ্ছে ফা আলা, মনে হচ্ছে যেন আইনের পরে একটা আলিফ আছে, কিন্তু নাই, তাই না? শুধু আলিফটা আছে ফায়ের পরে, তাহলে আমরা আলিফের টানটা শুধু ফায়ে শায়ে দিব, ফা আলা। হ্যাঁ, এটা যেমন ফি আলা, দুটোতে আলিফ আছে, এখানেও একটা আলিফ আছে, এখানেও আছে। তো আমরা আলিফের টানটা খুব সচেতন হয়ে ঠিক মতো বুঝে শুনে দিব। এটাই ছিল মাদের পড়া, তাই না? হুম। তারপর আচ্ছা আমরা যে কলকলা শিখেছি। আচ্ছা, দাঁড়ান, কলকলাটা আমি আরেকজনকে কাউকে জিজ্ঞেস করি। কে কলকলা বলতে চান? হাত তোলেন, জিজ্ঞেস করি তাকে। আমি বলি বলো। আহ কলকলা হচ্ছে ওই যে আপনি বললেন যে ওই যে কুতুবজাদ ওই লেটার কফ তো ব জ আর হচ্ছে দ। এখানে হচ্ছে ওই যে সুকুন স্টেটে থাকলে এটা একটু ইকো হয়ে বের হয় আর কি। আচ্ছা, তুমি যেমন যেহেতু কলকলায় গেছো, আমি তোমার একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে কলকলায় যাওয়ার আগে আমরা কি শিখছি, মানে হুট করে তো কলকলায় আসি নাই। কলকলাটা বোঝার জন্য আমরা আরেকটা রুলস শিখছি, সেই রুলসটা কি? উচ্চারণ, মানে যেমন না, ধরো কলকলা তুমি হুট করে, আমি কাউকে কলকলা তো পড়াই নাই, কলকলার আগে একটা, যেমন আমরা হারাকা শিখছি, তাই না? এই যে সুকুন, সুকুন শিখছি, গুড। সুকুনটা কি সেটা আগে বলো, তারপরে কলকলায় আসি। সুকুনটা হচ্ছে ওই যে যুক্তাক্ষর আর কি, মানে আচ্ছা আগেরটার সাথে ওইটা অ্যাড হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কিপ গোয়িং। অ্যাড হবে, কাজে যখন কলকলা হয়, যেমন আমাদের সূরা যেমন বলি কুল হু আল্লাহু আহাদ, এখানে একটু মানে একটু জোর দিয়ে একটু ইকো হয়ে আর কি বের হবে জিনিসটা। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ হচ্ছে যে সুকুন হচ্ছে সবসময় কিন্তু ইকো হবে না। হ্যাঁ বেসিক্যালি হচ্ছে যে আমার সুকুনটা হচ্ছে যে যেখানে কোনো হারাকা থাকবে না, ফাথা হ্যাঁ দাম্মা কাসরা থাকবে না, এবং হ্যাঁ হতে পারে এটা এমটি থাকবে, অথবা এরকম কোন একটা ওরকম থাকবে, জি সুকুন সাইন থাকবে। সুকুন জি সাইনটা বিভিন্ন মুসাবে বিভিন্ন রকমের চেহারা হয়, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আমরা যেটা ফলো করছি সেটা হচ্ছে এইটা। সো হুম, এইটাতে সুকুনটা এরকমই চেহারা হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে শকুনটা আসলে কিভাবে পড়বো, শকুনটার আগের যে অক্ষরটা থাকবে সেখানে যে হারাকা থাকবে সেটার সাথে এইটাকে যোগ যোগ করে হুম, ফেলতে হবে। হুম, তার মানে এই যেমন এখানে যদি দেখি, এটা হচ্ছে হামজার উপরে আছে আ, তারপরে নুনের উপরে কিছু নাই মানে শকুন, তার মানে এটার সাথে এটা যুক্ত হলে আন। আন, এইটা আমরা শকুন রুলস শিখেছি, তাই না? জি তো এই শকুন রুল শেখার পরে আমরা শকুনের পরে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে শকুনের সাথে ফাথা দিয়ে দাম্মা দিয়ে কাসরা দিয়ে, মানে আন হ্যাঁ ইন উন এভাবে হুম, শিখেছি। জি তারপরে শিখেছি হচ্ছে মাদলিন। মাদলিনের ভিতরে ছিল হচ্ছে ফাথা থেকে ইয়া অথবা ওয়াওতে আসবে। হ্যাঁ, তাহলে আই বাই তাই এরকম শিখেছি, আবার ফাথা থেকে ওয়াওতে আসবে, আও বাও তাও এরকম শিখেছি। হ্যাঁ, জি তো এগুলো সবই হচ্ছে সুকুন, কারণ ওয়াও এর উপরে সুকুন আছে। হ্যাঁ? তার মানে সুকুন শিখলাম, সুকুনের পরে মাদ লিন শিখলাম, তারপরে মাদ লিনের পরে আমরা চলে গেছিলাম হচ্ছে তানউইনে। তানবিন। তানউইন কি ছিল বলো? ওই যে তানবিন হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডের সাথে নুন অ্যাড হবে আর কি। আমরা তিনটা সময় ফাতহাতাইন, দাম্মাতাইন, কাসরাতাইন, হুম, তখন উচ্চারণ হয়ে ওই যে বান, আন, তান হ্যাঁ এরকম হবে। হ্যাঁ, আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আগে যখন আমরা এই কোর্স করি না, তার আগে আমরা জানতাম হচ্ছে যে ডাবল ফাথা, ডাবল কাসরা, ডাবল, ডাবল দাম্মা, এটাকে আমরা আহ, তানউইন বলতাম, এবং আমরা সেটাকে উচ্চারণ করতাম হচ্ছে আন বান তান, তান, ইন বিন তিন, তিন, অথবা উন বুন তুন এরকম। তিন। কিন্তু যখন আমরা এইটাকে এই কোর্সে এসে শিখলাম যে হ্যাঁ এটা এরকমই উচ্চারণ হবে, বাট এটা দেখতে আমরা ভিতরে থাকবে হচ্ছে এরকম যে হ্যাঁ এই যে বান, বান মানে হচ্ছে বার উপরে একটা হারাকা আছে আর নুনের উপরে সুকুন আছে, সুকুন আছে, তাহলে বান, বান, বা নুন, বান। হ্যাঁ, সেম ভাবে যখন আমরা এইভাবে পড়বো বিন, যদি আমরা উচ্চারণ হচ্ছে বিন, আসলে হচ্ছে বি, নুনের উপর সুকুন, নুনের উপর বিন। সুকুন। হুম, হ্যাঁ, সেম ভাবে যখন আমরা এরকম বুন, এই বুন মানে হচ্ছে বু, নুনের উপর সুকুন, বুন।
গুণ। কেন আমরা এভাবে ভেঙে শিখছি? আমি বলছিলাম যে এটা আমরা পরে একটা রুলস আছে নুন সাকিন রুলস, ওখানে গিয়ে আমার এই নুন সাকিনটা খুব কাজে দিবে, যে নুনের সাকিন যে ভিতরে আসে, আমি যদি এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার না করি পরে গিয়ে আমাদের ভিতরে এই কনফিউশনটা থেকে যাবে, এই জন্য আমি ওটাকে এখানে এইভাবে শিখেছি, তাই না? জি। এরপরে আমরা কি শিখছিলাম? এরপরে তোমার কলকলাতে গেছিলাম কিনা আমার মনে নেই, সম্ভবত কলকলায় গেছি। এরপরে এবার তুমি কলকলাটা বলো, দেখি কলকলাটা কার কার মনে আছে। তুমি বলবা হচ্ছে কলকলা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এ কলকলা এখানে। এখন বলো কলকলা কি ছিল? কলকলায় ছিল 5টা লেটার। আপনি সংক্ষেপে বলছেন, ইজি টু রিমেম্বার, হচ্ছে কুতুবজাত, হুম কফ, প, ত, বা, জিম, আর হচ্ছে দা। তো হুম এখানে যদি আগের লেটারের আগে সুকুন, ফাত, আমি বলি, এইগুলোতে যদি সুকুন থাকে সেক্ষেত্রে এগুলার উচ্চারণ একটু হেভি ভাবে, ইকো ভাবে বের হবে। হুম এই 5টা লেটারকে আমাদের মনে রাখতে হবে, কফ, জি। ত, বা, বা, জিম, জিম, দাল। দা। হ্যাঁ, এই যে এই 5টা লেটার আমরা মনে রাখার জন্য কুতুবজাত এভাবে মনে রাখছিলাম, এবং বলছিলাম যে এই 5টা লেটারে যদি কোনো কারণে শকুন হয় সেই ক্ষেত্রে এটার উপরে যখন আমরা শকুন হলে এমনি আমরা জানি যে আন বান এরকম হয়, আক আর এরকম হয়, কিন্তু এই যখন এই 5টা লেটার হবে তখন একটু থেমে যাওয়া টাইপের হবে। যেমন জি। আমরা এখানে যদি পড়ি হচ্ছে আল হাক, খলাক, হ্যাঁ খলাক না বলে খলাক, হ্যাঁ, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, নট আহাদ, আহাদ, মানে একটা বাউন্সি টাইপের সাউন্ড হবে, এটাই হচ্ছে কলকলা, তাই না? জি। গুড। এরপরে তুহিন ভাই বলেন আর কি মনে আছে আপনার? সবই তো বলে ফেলছে মনে হয়। না ও না না, আচ্ছা, একটা দুটো বাকি আছে। আচ্ছা, সাদ্দা মনে হয় বলে। সাদ্দা, হ্যাঁ বলেন সাদ্দা কি? সাদ্দা হচ্ছে তাসদিদ। আচ্ছা, সাদ্দা হচ্ছে আহ, মানে অক্ষরটা ডাবলিং হয়। হুম এটা হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে সাকিন হতে হবে, হুম আর দ্বিতীয় লেটারটা হচ্ছে হারকা থাকতে হবে দ্বিতীয় লেটারটাতে। হুম তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে সাদ্দা মানে হচ্ছে এই যে অক্ষরটার উপরে সাদ্দা হবে, তার হুম, মানে হচ্ছে এই অক্ষরটা এখানে দুইটা আছে। দুইটা হ্যাঁ, অক্ষরে। দুইটা অক্ষর আছে, তো আমরা ওটাকে ভেঙে যদি লিখি তাহলে লিখবো হচ্ছে এই ডান দিক থেকে যদি লিখি, প্রথম যে অক্ষরটা সেই অক্ষরটার উপরে শকুন দিব, আর হুম তার পরের অক্ষরটার উপরে এইটার ভিতরে যে হারাকাটা ছিল সেই হারাকাটা বসে যাবে। হুম হ্যাঁ, তার মানে আমরা যখন এরকম করে ভেঙে লিখেছি যে আপনার ধরেন আ, এর উপরে ফাথা আ, মানে হামজার উপরে ফাথা আ, তারপরে বা, দুইটা আছে এখানে, আমরা ভেঙে লিখছি এভাবে আ, তারপরে বায়ের সাথে একটা সুকুন, আব সুকুন, প্লাস বা বা, ফাথা বা, বা, আব্বা। আব্বা। হ্যাঁ, এটা আব্বি হতে পারে, আব্বু হতে বু পারে, হতে পারে। যেটাই হোক, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কাজটা দিয়ে শিখছি, দাম্মা দিয়ে শিখছি, সাদ্দা দিয়ে শিখছি। মোটামুটি এটা একটা সামারি ছিল, হুম, তাই না? জি। এ পর্যন্ত আর কারোর কোনো কনফিউশন? সবাই গুড, অল গুড? অল গুড। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট আমাকে একটু দেন, আমি আসছি, হ্যাঁ। গুড, তাহলে আমরা যদি আজকে আমরা দেখি যে আমরা কোথায় ছিলাম, সেখানে আমরা কোথায় কোথায় যেতে পারি। আমরা সাদ্দা